দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রথম আলোর আজকের আয়োজনে। আপনারা এরই মধ্যে জেনেছেন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ নেতার একটি বৈঠক হলো। হঠাৎই কেন এই জরুরি বৈঠক ডাকা হলো? এছাড়াও আগামীকাল জামায়াতে ইসলামের সাথে বৈঠকের কথা শোনা যাচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টাকে ৬টি আন্তর্জাতিক সংগঠন চিঠি পাঠিয়েছে। এই সব মিলিয়ে আমাদের আজকের বার্তা কক্ষের আলোচক ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও বিশ্লেষক। আর এসব নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা কক্ষে। আমি শামসুজ্জোহা। শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান আজকের অতিথি আমাদের। যাচ্ছি আপনার কাছে, স্বাগত। যেটি বলছিলাম যে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে এই মুহূর্তে কেয়ারটেকার সরকারে রূপান্তরিত করা দরকার, যেটি বিএনপি মহাসচিব আজকে প্রেস ব্রিফিং এ এখন থেকে ঘন্টাখানেক আগে কথা বলেছেন, তখন তিনি এটি বলছিলেন। এর অর্থ কি তাহলে কি দাঁড়ালো, যে সিদ্ধান্ত আসলে হয়ে গেছে, নাকি এটি বিএনপির ইচ্ছে, নাকি এটা সরকারের ইচ্ছা? বৈঠক করে জানাচ্ছেন। মানে একটা ব্যাপার একটু বলা জরুরি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে যখন নির্বাচন ঘনিয়ে আসে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতেও যে সরকারটা থাকে, যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকার বলে একটা নতুন জিনিস ইনকর্পোরেট করেছি আমাদের বাস্তবতার নিরিখে। ধরুন ভারতে সেই সরকারটা, যে সরকারটা নির্বাচিত হয়েছিল আগের বার, সেই থাকে, তার অধীনেই নির্বাচনটা হয়। কিন্তু সেই সরকারটারই এক ধরনের কেয়ারটেকার সরকারের মতো আচরণ করে। সে অনেকগুলো পলিসি ডিসিশন নিতে পারবে না, নতুন প্রজেক্ট উদ্বোধন করবে না, এগুলো করে সে ডেইলি রুটিন করবে, মানে সরকারের রুটিন ওয়ার্কটা করবে। তার মানে কথাটা এইরকম, নির্বাচন যখন ঘনিয়ে আসে, আমাদের আর নির্বাচন খুব অল্প সময় বাকি আছে, এই অল্প সময়ের মধ্যে এসে সরকারগুলো কেয়ারটেকারের চেহারা নেবে, এটাই বাস্তবতা। এটা ইভেন এই ইন্টারিমও না, যে কোনো সরকার থাকলে সেটা। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা একটু অফ টপিক হলে আলোচনা করে ফেলা ভালো। আমরা পঞ্চদশ সংশোধনীর রায়ের যে অংশ বাতিল হয়েছে, তাতে বলা হয়েছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা, যে পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হলো, সেটা অবৈধ ছিল, সেটা লাগবে। কিন্তু যেই রায়ের মাধ্যমে, যে সংশোধনীটা বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হয়েছিল, ত্রয়োদশ সংশোধনী, সেটার উপরে কিন্তু ফাইনাল শুনানি হচ্ছে। তো কারো কারো একটা কনফিউশন আছে যে এটা যদি এইটা অবৈধ ঘোষণা করা হয়, তাহলে কি ত্রয়োদশ সংশোধনী যেটা, সেটা কি অটোমেটিকলি ফিরে আসবে কিনা। তো ত্রয়োদশ সংশোধনীতে কি ছিল? সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন। মানে সেই হিসাবে জনাব ওবায়দুল হাসান, যিনি এখন নেই এবং সর্বশেষ তিনি রিটায়ার্ড, যিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে ফুল নেন, তিনি ডিবি হারুন সাহেবের কাছ থেকে তলোয়ার উপহার নেন, সেই ভদ্রলোক তত্ত্বাবধায়ক প্রধান হবে কিনা। উত্তর হচ্ছে এটা, যে আমাদের সর্বোচ্চ যে আদালত, সেটা কোন একটা আইন কিংবা সংবিধানের কোন একটা সংশোধনী সংবিধানের সাথে, আইন তো সাংঘর্ষিক হতেই পারে, সংবিধানেরও কোন একটা সংশোধনী তার মৌলিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক হতে পারে। যেমন ষোড়শ সংশোধনী, যে বিচারকদের উচ্চ আদালতের বিচারকদের ফায়ার করার যে পথটা যে সংসদের হাতে নিয়ে এসেছিলেন শেখ হাসিনা, সেটাও কিন্তু বাতিল ঘোষিত হয়েছিল আপিল বিভাগে। সো এইটুকু বাতিল করতে পারেন, কিন্তু তিনি এটা বলতে পারেন না যে ত্রয়োদশ সংশোধনীটার মতো করেই করতে হবে। কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক আমরা অন্যভাবেও করতে পারি। সো আইন তৈরি করবে আসলে সংসদ, কিন্তু সেই পর্যন্ত যাওয়ার জন্য এখন পথটা দরকার। সুতরাং এটা বাতিল হলেও ওইটা আসছে, এটা এখন বিএনপির যে দাবি, এটা বিএনপির দাবি ছাড়াও আমাদের নাগরিকদের পক্ষ থেকে এই দাবিটা আসলে এখন করা দরকার। সেটা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এখন শেষ সময়টায় এসে তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত, শুধুমাত্র নরমের জন্য না। আমাদের নির্বাচন নিয়ে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ আছে। আমি মনে করি সরকারের যাবতীয়, যেমন ধরুন কোন একজন উপদেষ্টা তিনি নির্বাচনের সাথে জড়িত না, কিন্তু তাকেও নির্বাচনের এই দায়িত্বে, মনিটরিং এ কোনো না কোনো জায়গায় ইনভলভ করা। সুতরাং পুরো সরকার আসলে এখন কেয়ারটেকারের একটা চেহারা নেওয়া উচিত, যেখানে তারা আসলে নির্বাচনটা করাই তাদের একমাত্র কাজ থাকবে। আচ্ছা, এখন আমার প্রশ্নটা খুবই আরো একটু স্পেসিফিক যদি করি, সেটা ব্যাপারটা এরকম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু প্রথমে স্লিপ অফ টাং হয়ে অনেক মানুষের কেয়ারটেকার বলতো শুরুর দিকে, আপনার মনে আছে? এখন হয়তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছুটা অভ্যস্ত হয়েছি, কিন্তু তাদের মধ্যে পার্থক্য সাধারণ মানুষের কাছে খুব বেশি স্পষ্ট না। অনেকে কিন্তু বলতে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি চলে যাবে কিনা, এরকম প্রসঙ্গ এসেছে। তাহলে কি নতুন আরেকটা সরকার ফর্ম হবে, নাকি এই সরকারটা চেহারা নেবে, যারা যারা আছেন তারাই থাকবে? সেই ইস্যুগুলো
আমার মনে হয় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, কারণ জি। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন সেখানে কয়েকটি প্রসঙ্গ এসেছে। সেটি হচ্ছে সচিবদের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে আগের সরকারের দোসর, তাদের পরিবর্তন দরকার। তিনি বলেছেন জেলা প্রশাসকদেরকে ভেতরে অনেকেই থেকে গেছে যারা স্বৈর শাসকের সহযোগী ছিলেন। এরপরে আবার তিনি বলছেন যে নিরাপত্তার দায়িত্বে থাকা এই যে 14-15 মাস ধরে এই সরকার কাজ করলো, তারা কি তাহলে স্বৈর শাসকের যে আহ, সহযোগী যারা তাদেরকে সহই কাজ করলেন? আমার কাছে তাই মনে হয়। এখন আমি আগে আসছি এই পয়েন্টে। এটা হলো সরকারের চাকুরি করা মানুষজন। হ্যাঁ। এখন এর আগে আমাদের যে সরকারটা মানে মন্ত্রী পর্যায়ে সাধারণত যেটা পলিটিক্যাল সরকার হলে পলিটিশিয়ানরা হয়, সেই সরকারটার চেহারা কি হতে হবে? বিএনপি যেটা দাবি করেছে, তাদের দাবিটা খুব স্পষ্টভাবে করেছেন, কিন্তু তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আপনারা কি কোনো উপদেষ্টার নাম বলেছেন? তারা বলেছেন যে বিভিন্ন দলের সমর্থক উপদেষ্টাদেরকে তারা সরাতে চান। এখন আমি ধারণা করি যে তাদের এক ধরনের তালিকাও হয়তো আছে। অন্তত 2 জন উপদেষ্টার ব্যাপারে, বিশেষ করে ছাত্র 2 উপদেষ্টার ব্যাপারে কিন্তু ওনারা আগে ডিসেন্ট জানিয়েছিলেন। এই 2 উপদেষ্টা এবং যেমন খলিলুর রহমান, এই 3 জনকে কিন্তু সরকার থেকে সরানোর জন্য তার আগে একবার দাবি জানিয়েছিল। ওটা প্রকাশ্য দাবি ছিল। সুতরাং এটা সাথে কি আর কেউ আছে? আমি ধারণা করি তাদের কোনো না কোনো একটা তালিকা আছে, কারণ উপদেষ্টাদেরকে নিয়ে এক ধরনের ফিসফাস আছে যে এই 2 জন ছাত্র উপদেষ্টার বাইরে তাদেরও একটা দলের সাথে অ্যালায়েন্স আছে বলে পারসেপশন আছে, তার বাইরেও কেউ কেউ কোনো না কোনো দলের সাথে অ্যালাইন্ড আছে বলে ইনফ্যাক্ট আলাপ আলোচনা আছে। তাহলে এই সরকারকে এখন দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে এই সরকারটার একটা নতুন চেহারা দিতে হবে। যে উপদেষ্টাকে নিয়ে অভিযোগ আছে তাদেরকে সবচেয়ে ভালো হলো সরিয়ে ফেলা, অথবা তাদেরকে এমন জায়গায় রাখা যাতে তারা নির্বাচনী প্রসেসের কোথাও আসতে না পারেন, এবং প্রয়োজন হলে আমি মনে করি নতুন কিছু উপদেষ্টা নেয়া, যারা আলাপ আলোচনার মাধ্যমে। আমি এই দুজনের ক্ষেত্রে আপনি যে দুজনের কথা বললেন, ছাত্র উপদেষ্টা এবং আর একজন, যেটি বিএনপির অবজেকশন ছিল, এখন আমি জানি না আছে কিনা, সেই সময় তারা জানিয়েছে এই 3 জন উপদেষ্টার জন্য। এখন আমি নির্বাচন কেন্দ্রিক যদি জিজ্ঞেস করি, যে উপদেষ্টা যে দায়িত্ব এই মুহূর্তে পালন করছেন, নির্বাচনের ক্ষেত্রে যদি এই জায়গায় থাকেন তাহলে মানে ভোট রিগিং বা ভোটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করা, এইভাবে যদি বলি, তাহলে সম্ভাবনা আছে কিনা বা তাদের সুযোগ আছে কিনা? অলরেডি একটা ঘটনা ঘটে গেছে। আমি এখন সরাসরি যদি বলি, একটু সময় দেবেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে এলজিআরডি মন্ত্রী। জি, মানে যদি আপনি আজকেও স্টপ করেন, অলরেডি তিনি কিন্তু নির্বাচন রিলেটেড অনেক কাজ করে ফেলেছেন। তার মন্ত্রণালয়টা হচ্ছে এমন যেটা দিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা যায়। প্রথম আলো একটা খুব চমৎকার রিপোর্ট করে একবার দেখিয়েছে কিভাবে তিনি কুমিল্লায় বরাদ্দ দিয়েছেন, তার উপজেলায় সবচেয়ে বেশি বরাদ্দ, 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে কুমিল্লা সবচেয়ে তুলনামূলকভাবে সবচেয়ে ডেভেলপড অবকাঠামোর একটা জেলা, কারণ এর আগেও ঘটনাচক্রে এলজিআরডি মন্ত্রী কুমিল্লা ছিলেন। ওই রিপোর্টে জনাব তাজুলের পাশ করা 2000-1500 কোটি একটা প্রকল্প চলছে, আগে থেকেই এখন আরেকটা করছেন। এই 450 কোটি অঙ্কটা কেমন? 450 কোটি অঙ্কটা হচ্ছে এইরকম, প্রথম আলোর রিপোর্টেই 6টা বা 7টা জেলার লিস্ট আছে, পুরো জেলায় 13 থেকে 18 কোটি টাকা, এক এক জেলায় 13, 14, 18 কোটি টাকা বরাদ্দ, পুরো একটা উপজেলায়। ওখানে পুরো জেলায় হলো 15, 16, 17 কোটি টাকা। কারণ বিশাল পরিবর্তন। আচ্ছা, উনি কুমিল্লারই হাসনাত আব্দুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তার মানে আমি যেটা বলছি, এগুলো কিন্তু হয়েছে, এবং এগুলো কেন হয়েছে, কেন হয় আমরা বুঝতে পারি। এখন এটা অলরেডি ঘটে গেছে ভোটের আগে। হ্যাঁ, ভোটের আগে ঘটে গেছে, কিন্তু এগুলোর ভোটে ইম্প্যাক্ট থাকে, কারণ আমাদের দেশের লোকজন রাষ্ট্রীয় ব্যাপারে চাইতেও এমপির কাছে কি চায়, যে আমার রাস্তাঘাট স্কুল করে দেন, আইন কি পরিবর্তন করবে সেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তো অলরেডি তো এই কাজগুলো হয়ে গেছে। সো এরকম ভাবে আরো অনেকেরই সম্ভব। সো আমি মনে করি সরকারের মানে তাদের কাউকে ইভেন ক্যাবিনেট থেকে বাদ দেওয়া দরকার, কারণ পারসেপশনটা আছে। যেমন আমি একটু কোট করতে চাই, ধরুন ডক্টর ইফতেখারুজ্জামান সিভিল সোসাইটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আমরা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে উনি গুরুত্বপূর্ণ লড়াই করেছেন, ভূমিকা রেখেছেন। তার মতো মানুষ তো বলছেন যে দুজনকে এনসিপির সাথে মানুষজন অ্যালাইন করে, উনি বলছেন, আমরা তো একসময় বলেছি, উনিও বলছেন। সো এদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সরানো, কিছু নতুন উপদেষ্টা নেয়া, এটা হলো এক পুনর্গঠন। আরেকটা হচ্ছে যে বললাম, তাদের কাজ এখন আসলে আর পলিসি ডিসিশন না, একদম এক্সক্লুসিভলি কিছু রুটিন কাজ করবেন, আর আসলে সবাই মিলে পুরো সরকারের কোনো না কোনো ফর্মে। কারণ বাংলাদেশে এবারের মতো চ্যালেঞ্জিং নির্বাচন আসলে মানে কোনো কেয়ারটেকার আগে যে ছিল হয় নাই। এরশাদ পতনের পরও বাংলাদেশে পুলিশ পালিয়ে যায়নি, সেজন্য 3 মাসের পর একটা চমৎকার নির্বাচন হতে পেরেছিল। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, এবং বাংলাদেশের ভেতরে এখনো তাদের কনফিডেন্সের যে ঘাটতি আছে, সাথে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা সহিংস করার জন্য আমাদের শত্রুর অভাব নেই।
সুতরাং এই কারণে আমি মনে করি সবকিছু থেকে ফোকাস সরিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় সেভাবেই, তাহলে তাদের পুনর্গঠন হওয়া দরকার এবং তাদের ফোকাস এক্সক্লুসিভলি নির্বাচন, রুটিন কাজ আর নির্বাচন, আর কোনো কাজ অর্থাৎ এই সরকার যেটি দাবি করতো সবসময় যে তারা সব ধরনের সংস্কার, সব ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে এখনই আসতে হবে না। যেমন ধরুন যে সরকারটা, আমরা যদি কোনো একদিন তত্ত্বাবধায়ক না থাকে, আমাদের 5 বছরের সরকারটা সব করবে, কিন্তু নির্বাচন যখন চলে আসবে তখন অটোমেটিকলি সে কেয়ারটেকারের মতো রোল প্লে করবে। এটা তাই হয় ভারতে, আমরা তাই রুটিন ওয়ার্কের যে রুটিন ওয়ার্কের মধ্যে চলে যাবে। আচ্ছা, আরেকটি যদি এই যে দুইজন বিষয়ে এসছে, এটা হচ্ছে দলীয়, যেমন আমাদের সংবাদে এভাবে লেখা হয়েছে যে দলীয় উপদেষ্টাদের, কিন্তু এটা ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ এটা আসলে সরাসরি এই দুজন এখন পর্যন্ত এনসিপি যে দলটি মিন করা হয় সেই দলের আসলে সদস্য নন তারা, এবং তারা এটা বলেন যদি তারা নির্বাচন করতে চান তাহলে নির্বাচনের আগেই পদত্যাগ করে সেই দলে যোগ করবেন। তাতে আসলে মানে সন্তুষ্ট হওয়া যায় কিনা, মানে যে যুক্তিতে আপনারা এই সমস্ত কথা বলছেন? একেবারেই সন্তুষ্ট হওয়া যায় না। কারণ হচ্ছে আপনার কথা হলো ম্যানিফেস্টেশন। ধরুন মুখে যদি কথা বলে ফেলতে হয়, তো আপনি যদি বলেন তো মুখে বলেন নাই, তো তাহলে পৃথিবীতে, আমাদের দেশে বাদ দেশ, সারা পৃথিবীতে পলিটিক্যাল অ্যানালিস্ট আছে না? অ্যানালিস্টের কাজটা কি আসলে? অপিনিয়ন লেখা হয়, কেন লেখা হয় এত কিছু? যদি আমরা ক্রুড বাক্যগুলো দেখি, যেমন ধরুন আপনার একটা উদাহরণ দিই, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে চাপ তৈরি করছে বিএনপি, কেন? জনাব ইশরাককে মেয়র দিচ্ছে না, তার পদত্যাগ চাইলো, এবং চাপ দেয়া মানে কি একদম আন্দোলন করেছে এবং তার পদত্যাগ চাইছে বিএনপি। আচ্ছা, এনসিপি কে কেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার পক্ষে দাঁড়িয়ে তুমুল, তারা মাঠেও নামতো, নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল, তুমি কেন ইশরাককে এটা দিয়েছো? এরকম কতগুলো ম্যানিফেস্টেশন আপনি পাবেন, তার মধ্যে দিয়ে মানে অনুমান করা যায়, আপনি স্পষ্টই হয়। অ্যানালিসিসের কাজটা কি? আপনি কতগুলো ম্যানিফেস্টেশন দেখে মেলাবেন অঙ্ক। সাইকোলজিক্যাল অ্যানালিসিস কি করে? একজন মানুষের বিহেভিয়ার অ্যানালিসিস কি করে? তার কিছু ম্যানিফেস্টেড বিহেভিয়ারকে অ্যানালাইজ করে একটা ইন্টারপ্রিটেশন একজন সাইকিয়াট্রিস্ট করেন। সো আপনি প্রচুর তথ্য আপনার কাছে পাবেন, আপনি যেগুলো দিয়ে বুঝতে পারবেন আসলে তাদের সাথে সে অ্যালাইনমেন্ট আছে। 30 তারিখ যখন এনসিপি হয় নাই, ডিসেম্বরে ওই যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হবে, সবাই যাও, তখন নাগরিক পার্টি আর বৈষম্যবিরোধী ছাত্র, নাগরিক কমিটি আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তখন উপদেষ্টাও তো সেই স্ট্যাটাস দিচ্ছেন। আমার যতদূর মনে পড়ে আপনিও সেই সময় এখানে এসে এই কথাগুলো বলেছেন। তার মানে এটা আছে, এর বাইরেও আছে আসলে, আমরা ফিসফাস শুনি। আর ঘটনাচক্রে এই সরকারে যারা আছেন কম বেশি আমাদের পরিচিত, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে সময় ফাইট করেছি আমরা চিনি, জানি কে কি করেছেন, বা রাজনৈতিক দলগুলোর কাছেও আসলে যথেষ্ট পরিমাণ। এবার একটু যদি স্পষ্ট করি আর একটু, মানে এতক্ষণ পর্যন্ত যাদের বিষয়ে কথা হলো তারা দুজন ছাত্র উপদেষ্টা বা এনসিপির সমর্থক হিসেবে এখন চিন্তা করা যায়, তারা সেই দুজনের বিষয়ে। আরেকটি বিষয়, তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে ফর্ম করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পরিবর্তনের কোনো আলামত বা ইঙ্গিত আছে কিনা, বা সেরকম কোনো জানেন কিনা কিছু? না, আমার কাছে মনে হয় না, এবং আমি মনে করি প্রধান উপদেষ্টা কোনোভাবেই পাল্টানো উচিত নয়। বাংলাদেশ যে জায়গায় আছে আজকে এর চেয়ে বেটার থাকতে পারতো যদি ডক্টর ইউনূস আরো বেটার পারফর্ম করতেন। ওনার পারফরমেন্সটি কিন্তু আমার যথেষ্ট রকম ক্রিটিক আছে, কোথায় কোথায় অনেক বলেছি, কিন্তু আমাকে আবারও যদি বলেন আপনি 5 অগস্ট ফিরে যান, আপনি ডক্টর ইউনূসকে কি চেঞ্জ করতেন? আমার উত্তর হচ্ছে না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় যে ভূমিকাটা ওনার হয়েছে, এটা জাস্ট উনি থাকার কারণে হয়ে গেছে, সেটা হলো আমাদের দেশকে শেখ হাসিনা পরবর্তী সময়ে ডিস্টেবিলাইজ করার জন্য দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক শক্তি মারাত্মক খারাপ প্রভাব রাখতে পারত। এটা ডক্টর ইউনূস থাকার কারণে সেটার সুরাহা হতে পেরেছে। এখন উনি যদি না থাকেন, কেউ কেউ চান আসলে উনি চলে যান, আমরা কিন্তু এই আলাপ দেখি, তাকে রিজাইন করার কথা বলছেন, উনি পারবেন না বলছেন, এটা আসলে দেশে একটা কেওস তৈরি করার চিন্তা। সুতরাং উনি থাকবেন, উপদেষ্টাদের অনেকে থাকবেন। খুব মেজর অভিযোগ, এটা খালি বিএনপির কথা বলছি না, আরো কারো যদি খুব সিরিয়াস কোনো অভিযোগ থাকে, আরো বৈঠক হবে আগামীকালকে, জামাত ইসলামের বৈঠক আছে, এবং এরপর সবকিছু মিলে সরকার বিবেচনা করে যদি কাউকে বাদ দিতে হয় বাদ দিক, নতুন নেওয়া হোক, নিয়ে তারা নির্বাচনের দিকে যাক। এরপরে যে জায়গাটা আরেকটু জরুরি, ওই জায়গাটায় আসছি, আপনি ওই যে বলছেন স্বৈরাচারের লোকজনকে নিয়ে। আচ্ছা, আমি যদি তিনটা জায়গায় তিনি বলেছেন, একটা হচ্ছে সচিবদের মধ্যে, একটা হচ্ছে পুলিশের বিষয়ে, আর একটা হচ্ছে বিভিন্ন জেলার ডিসি এবং জুডিশিয়ারির কথাও তিনি বলেছেন। আচ্ছা, আমি এখন আপনাকে যদি বলি, আপনি সময়টা খুবই মন দিয়ে সবই অবজার্ভ করেছেন। শেখ হাসিনার সময় যারা সচিব হয়েছেন, মানে তারা একজনও কি ছিলেন যিনি শেখ হাসিনার গুড বুকে ছিলেন না কিন্তু সচিব হয়েছেন? হয়নি আসলে। বহু এফেক্টিভ, এফিশিয়েন্ট অফিসার, অনেস্ট অফিসার প্রমোশন পাননি শেষ পর্যন্ত, কারণ আমাদের দেশের চলটাই অনেকটা এরকম, অনেকটা, আর এটা অনেক বেশি হয়ে গেছে এই সময় এসে। তো এই সচিবদের প্রায় সব তো রয়ে গেলেন পরবর্তীতে, প্রায় সব। তো ফলে তাদেরকে নিয়ে এখন এটাও বলতে পারি আমরা, দীর্ঘ সময় যখন একটা স্বৈরাচারী ব্যবস্থা থাকে, সচিবের সরিয়ে যাকে আমি অ্যাডিশনাল সেক্রেটারি কাউকে যদি আনতে যাই সচিব করে, দেখা যাবে তাদের মধ্যেও আসলে ঘুরে ফিরে এর মধ্যে আছে। সো এদেরকে নিয়ে কাজ হয়েছে, কাজ চলেছে, এটা ভুল না।
তো ফলে এখন আরেকটু যাচাই বাছাইয়ের দরকার আছে। আর পুলিশের ক্ষেত্রে আমি মনে করি পুলিশের দলের সাথে অ্যালাইনমেন্ট কতটুকু কি আছে নিশ্চিত, কিন্তু পুলিশের মারাত্মক ইনএফিসিয়েন্সি আছে টপে। আমি একদম খোলামেলা একটা কথা বলে ফেলি, আমি বলছি না স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ হিসাবে কেমন, হতেই পারে তিনি ভালো মানুষ, আমি শুনেছি, কিন্তু আমরা যে পরিমাণ ব্যর্থতা আমাদের পুলিশের দেখছি, আমাদের প্রধান উপদেষ্টা যদি অন্তত তাকে পরিবর্তন করতেন, রিডিস্ট্রিবিউট, আমি বাদ দিয়ে ওরা অন্য একটা ক্যাবিনেটে দিয়ে এখানে আরেকজন এফিসিয়েন্ট কাউকে এনে, তাহলে আমরা বুঝতাম যে ওই চেষ্টাটা আছে। সো এরকম কাজগুলো করতে হবে। সো পুলিশের মধ্যে যেমন পোস্টিং এর ক্ষেত্রে কারা কারা এখন থেকে 4 মাস সময় আছে, ঘোষিত যে সময় নির্বাচনের প্রায় 4 মাস। তো এই 4 মাসের আগে আপনি মনে করেন যে কোন সময়ের মধ্যে এই যে সিদ্ধান্তগুলো আলাপ হচ্ছে, এই আলাপগুলো আসলে এই সরকারের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত, একটা নির্দিষ্ট সময়সীমা থাকা দরকার, সেটা কবের মধ্যে হওয়া উচিত বলে মনে করেন? আমি মনে করি সরকারের প্রস্তুতি একেবারে তফসিল ঘোষণার আগেই এগুলো সব শেষ করে ফেলা উচিত, কারণ তফসিল ঘোষণার পর কিন্তু সরকার চাইলেই সবকিছু নিজের মতো করে করবে না। ডিসেম্বরে তো তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের, যদি আমরা বলি যে তার অধীনে সব চলে যায়, কথাটা এইরকম না। আমরা কিন্তু যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা এটা পরামর্শ দিয়েছিলাম যে আর্টিকেল 126 যেটা আছে, যেখানে এটা বলা আছে, এটাকে আরো স্পেসিফিক করা, যে ও একেবারে সরাসরি পারবে, কিন্তু এখন পর্যন্ত না। সো তফসিলের পর এগুলো ড্রাইভিং সিটে নির্বাচন কমিশন যাবে, সে তার মতো করে কাজ করুক, কিন্তু তার আগেই এই যাবতীয় যত কিছু সরকার তার মতো করে করবে। এরপর যদি কোনোখানে সমস্যা দেখে তখন নির্বাচন কমিশন সেটা দেখাশোনা করবে। বিশেষ করে দুইটা পজিশন ইজ ভেরি ভাইটাল, এটা নিয়ে বিএনপিও বলছে, ডিসি, রিটার্নিং অফিসাররা, ইউএনও টু সাম এক্সটেন্ট, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, আর এসপিরা। এবং এই পারসেপশন আছে যে সরকারের মধ্যে সবগুলো দলে তার মতো করে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এখন কোন দলের প্রভাব অনেক বেশি হয়ে গেছে, এই আলাপ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের লোকজন আছে। এখন তো মানে একটা বিষয় আলাপই হয়েছে যে বিএনপি এবং জামাত তাদের মানে ভাগাভাগি করে বসিয়ে নিচ্ছে, এরকম তো একটা উপদেষ্টার কাছ থেকে এরকম একটা বক্তব্য এসছে। এখন উপদেষ্টার কাছ থেকে এসছে, উনি আবার দেখুন বাদ দিচ্ছেন এনসিপির নিজের লোক নেই, নতুন পার্টি, কিন্তু তারাও অনেকের সাথে অ্যালাইন্ড হয়ে তাদের মতো করে মানুষজন বসাচ্ছেন, এটা আমরা খুব মানে জানা তথ্য এটা সবাই চেষ্টা করছে। এখন সরকারের এই জায়গাটাই আসলে এখন নিশ্চিত করতে হবে যে ওই ক্রিটিক্যাল যে পজিশন গুলো আছে, সেই পজিশন গুলোতে যতটা সম্ভব এমন মানুষকে দেয়া, ধরুন কারো কোনো পলিটিক্যাল কোনো অ্যালাইনমেন্ট যদি জানা থাকাও থাকতে পারে, কিন্তু ট্র্যাক রেকর্ড দিয়ে আপনি বুঝতে পারবেন যে মানুষটা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা, সেটা দেখা জরুরি। আর অন্তত কারো ওভারওয়েলমিং কোনো প্রভাব তৈরি হচ্ছে কিনা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু এই অভিযোগটা এখন তৈরি হচ্ছে যে প্রশাসনে, বিশেষ করে প্রশাসন এবং পুলিশে স্পষ্টভাবে যদি বলি, বিএনপি যে অভিযোগ করে যে জামায়াতে ইসলামীর ওভারওয়েলমিং একটা প্রভাব তৈরি হয়েছে, এটা যদি অভিযোগ হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই একটা প্রশ্ন তৈরি করবে, মানে খতিয়ে দেখা দরকার এরকম একটা জিনিস। আর একটা প্রসঙ্গ আসছে খুব বেশি করে, বিএনপি যেটার সাথে আলাপে হচ্ছে, তখন বিএনপি মিডিয়া সেল থেকে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল, আসলে প্রেস ব্রিফিংটা খুবই ছোট হয়েছে, হয়তো বিস্তারিত আসবে, যে এই আলাপের মধ্যে যে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত বাস্তবায়ন কিভাবে হবে সেটি একটা প্রশ্ন থেকে গেছে, কারণ ঘোষণাপত্রে অনেকেই সিগনেচার করলেও কেউ এখনো করেননি। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে এনসিপির আলোচনাটি। আপনি মনে করেন কিনা যে এই ব্যাপারে আসলে কোনো ত্বরান্বিত হয়েছে বা হতে যাচ্ছে, বা এই বিষয়টি আসলে কোন জায়গায় আছে? আমি মনে করি না খুব ত্বরান্বিত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে এনসিপির সাথে আলোচনা করা দরকার। এখন এনসিপির সমস্যাটা হচ্ছে এনসিপি না গিয়ে যে শর্ত দিয়েছে এর মধ্যে দুটো কিন্তু খুবই টাফ শর্ত, এবং এটা যদি শর্ত তারা মিন করে থাকেন, একটা কথা মিন করেন বলছি, কারণ হলো রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে বার্গেনিং এর জন্য বেশি শর্ত দেন, টাফ শর্ত দেন, বার্গেনিং এ কমে আসেন। ধরুন জুলাই যে এই যে সনদ যে বাস্তবায়নের জন্য প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা আছে, ওনারা বলছেন এই অর্ডার প্রেসিডেন্ট দিতে পারবেন না। আমাদের মনে থাকার কথা, তারা এই প্রেসিডেন্টকে অপসারণ চেয়েছিল। তারা বলছেন এটা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে সরকার প্রধান দেবেন, প্রধান উপদেশ, এসব হয় না, এটা প্রেসিডেন্টকে দিতে হয়, কারণ আমরা কনস্টিটিউশনের বাইরে যাইনি, তো এখন পর্যন্ত কনস্টিটিউশনের মধ্যেই আছে। আচ্ছা, এটা একটা, যেমন ওনারা একটা মারাত্মক দাবি করছে, এটা বিএনপি আসলে কোনোদিন মেনে নেবে না, এটাই হচ্ছে সংকটে যায়। সেই দাবিটা হচ্ছে এরকম, গণভোট বিএনপি মেনে নিয়েছে। আচ্ছা, বিএনপি গণভোটের যে স্ট্রাকচার বলছে, আমার সেটাকে লজিক্যাল মনে হয়, একই দিনে না, তার এটা গণভোটটা আবার কিসের ভিত্তিতে হবে, এটা ইন্টারেস্টিং। বিএনপি বলছে যেটা জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই আপনি এটা সংবিধানে, ভবিষ্যৎ সংসদে পাশ করা চান কিনা। এখন কিভাবে স্বাক্ষরিত হয়েছে? উইথ নোট অফ ডিসেন্টস। ধরুন এটা সবাই হাঁ দিল, বিএনপি হায়ার ক্যাম্পেইন করবে, বিএনপি যখন ক্ষমতায় গেল যদি যায়, সে তখন তার নোট অফ ডিসেন্ট গুলো করবে না, সে তো বলবে আমি তো আগে জানি। আচ্ছা, জামাত যদি ক্ষমতায় যায়, তার নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে সে অন্যগুলো করবে, সবার জন্য কিন্তু এটা উইন উইন।
এনসিপি বলছে গণভোট হতে হবে উইদাউট নোট অফ ডিসেন্ট। আচ্ছা, এটাও তো তাহলে দুইটা দলকেই ছাড় দিতে হবে সেখানে। এখন ছাড় না, শুধু আমি যদি প্রশ্ন করি তাহলে বিএনপি কিসের ক্যাম্পেইন করবে? এটা সে কি নায়ের ক্যাম্পেইন করবে? কারণ খুবই ফান্ডামেন্টাল কিছু জায়গায় বিএনপির আপত্তি আছে। এই আপত্তিকে আমি ইলজিক্যাল মনে করি, কিন্তু তার আছে তো, কিন্তু তারা তো মানে উইথড্র করেনি। আচ্ছা, এখন যদি সে নায়ের ক্যাম্পেইন করে, তার মানে কি আপনি বিএনপি কে না ক্যাম্পেইনের দিকে ঠেলে দিচ্ছেন? আচ্ছা, বিভেদ তৈরি করে। আচ্ছা, যদি না জিতে যায় তাহলে এই যাবতীয় যত সংস্কার টোটালটা বাতিল হয়ে গেল, 84টা সংস্কার সব বাতিল হয়ে গেল। সো আমি মনে করি না এইভাবে গণভোট হতে পারে। এটা বিভেদ তৈরির একটা পথ, কিন্তু যদি নেগোসিয়েশনের জন্য, চাপ তৈরির জন্য, দ্যাটস ফাইন। কিন্তু বৈঠকে বসে আরো, তবে আমি মনে করি এনসিপির সাথে আলোচনা হওয়া দরকার আছে। তাদের সিগনেচার ছাড়া এই মানে সনদটা ঠিক ফুলফিলড হবে না। আচ্ছা, এখন এনসিপির প্রসঙ্গটা যেভাবে আসছে, এর আগে আমরা সবসময় দেখেছি, আপনি নিশ্চয়ই একমত হবেন যে সরকারের যতগুলো বৈঠকের দাওয়াত আর কি, মানে ইনভাইটেশন যখন দেখি দলগুলোকে, 30টা দলের হলো প্রথম 3টি দল, প্রথমে বিএনপি, জামাত এবং এনসিপি। এটাই তো আমরা দেখেছি। এবং তাদের সাথে আলাদা বসেন, এবং তাদের সাথে আলাদা, আর বাকিদের সাথে গ্রুপে বসা হয়। তো এই ক্ষেত্রে এই যে এখন আবার নতুন করে একটা বৈঠক শুরু হচ্ছে, আজকে বিএনপির সঙ্গে হলো, আমরা জানছি, শোনা যাচ্ছে কালকে জামাত ইসলামের সাথে। তারপরে কি এই যে মানে ঘোষণাপত্রের, জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন নিয়ে যে সমস্যাটা হয়ে আছে, এখন কি এনসিপির সাথে এরকম অবস্থায় আছে যে এনসিপির সাথে আবার বৈঠকে বসবেন নাকি? আমার কাছে মনে হয় বসবেন। কারণ হলো, আমরা মানে এনসিপি কেন এই প্রশ্ন করা যায়, এনসিপি বিএনপি জামাতের পর্যায়ের দল কি? উত্তর হচ্ছে না। সংখ্যার দিক থেকে, সাইজের দিক থেকে না। কিন্তু এটা ফ্যাক্ট যে আমাদের গণঅভ্যুত্থানের যে মুখগুলো আছে, সামনের সারির মুখগুলো, তারা ওখানে যেহেতু আছে, সেই কারণে তাদেরকে একটা গুরুত্ব দেওয়া হয়। এবং এটা আমাদের দেশের মানুষ বা অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু খুব মেজর প্রশ্ন করে, তাদের প্রতি স্নেহ বা সম্মান সবার আছে। সো ওটা আছে এখনো, আমি মনে করি। বরং তারা হয়তো ভাবছেন যে তারা না করাতে তারা আরো বেশি গুরুত্ব পেতে পারেন। তাহলে এখন এই বৈঠকটার মধ্যে গিয়ে মানে কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন এই যে আলোচনাটা এখন উঠেছে এবং এই বৈঠকটা চলছে, এই বৈঠকে গেলে কি ওইটারও ব্যাপারে আলোচনা হতে পারে? মুখোমুখি দেখা হলে তো অনেক ধরনের আলোচনা হতে পারে, সেটা একটা সম্ভাবনা হতে পারে। তবে ইনফ্যাক্ট আমি যত শুনেছি, আমি এনসিপির অনেকের সাথেই দেখা হয় টকশোতে, সরকার কিন্তু চেষ্টা করেছিল আগেও, এখন হয়তো এটা কন্টিনিউ করবে, কিন্তু আগেও চেষ্টা করেছে। ঐক্যমত্য কমিশন তো করেছে, সরকারও করেছে, কিন্তু তারা আসলে খুবই রিজিড হলেন। এবং আমিও মনে করি শেষ পর্যন্ত যে চেষ্টা হয়েছিল, শুনলাম, এটুকু তাদের করা উচিত ছিল। তারা যেতেন, সিগনেচার যদি নাও করেন, গণফোরাম তো গেল, কিন্তু তারা সিগনেচার করেননি। এটা তো হতেই পারে, কারণ আমি প্রায় বলছি যে ছবিটা, এটা কিন্তু একটা ঐতিহাসিক ছবি, এবং এই ঐতিহাসিক ছবিতে এনসিপি, বিশেষ করে তার প্রধান জনাব নাহিদ ইসলাম নেই। মানে আমাদের এই গণঅভ্যুত্থানের প্রধান মুখ উনি, আমি মনে করি। এখন নানান গল্প অনেকে আনছেন, ভেতরে নাকি অমুক করেছে, সে মাস্টার মাইন্ড ছিল, ওটা ছিল। আমরা এত কিছু বুঝি টুঝি না। এই মুভমেন্ট পুরোটা আমরা অবজার্ভ করেছি, আমরা নাহিদ ইসলামকে দেখেছি। নাহিদ ইসলামকে দেখা গেল না ওখানে, এটা খুবই দুঃখজনক। তো আমি মনে করি যে গুরুত্ব তারা থাকবে এবং তাদের সাথে এক ধরনের রেকনসিলিয়েশনের চেষ্টা হবে সরকারের দিক থেকে। আচ্ছা, আজকে আমি আরেকটা প্রসঙ্গে যাব, এটার একটা কনক্লুশনের মতো আপনার কাছে জানতে চাই যে এই যে কেয়ারটেকারের চরিত্র যাওয়ার কথা বলছি, এর মধ্যে দিয়ে আসলে যে বিচার বা সংস্কার, অন্যান্য যে বিষয়গুলো এই সরকারের প্রায়োরিটির, মানে প্রধান 3টি বা 4টি প্রায়োরিটির যে বিষয়গুলো ছিল, সেগুলো মুখ থুবড়ে পড়বে কিনা, নাকি এটা এই একই গতিতে চলবে, নাকি সরকার একটা অন্য চরিত্রে যেতে যাচ্ছে হয়তো 1 মাস পরে? না, একেবারেই না। যেমন খেয়াল করুন, সংস্কার তো শেষ, জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে। এখন যদি লিগ্যালি এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, এই আলোচনাটা ঐক্যমত কিন্তু একটা কমিশন, হ্যাঁ, ও কিন্তু একটা স্বতন্ত্র কমিশন, এবং অত্যন্ত ক্যাপেবল এবং এফিশিয়েন্ট মানুষজন আছে, তারা তাদের মতো কাজ করবেন। বিচার কিন্তু এটা বিচার বিভাগের কাজ। সরকারের দিক থেকে যতটুকু কাজ ছিল, তদন্ত সহ যা যা করার, সেগুলো কিন্তু সরকারের কাজ হয়ে গেছে। সুতরাং সরকার যদি এখন কেয়ারটেকারও হয়ে যায়, বিচারের গতিতে, মানে কথাটা আমরা বলি সব সময়, কিন্তু এবার আশা করি এবার বাস্তবে বিচারের গতিতে চলবে। ওটা বিচার বিভাগ দেখছে, বিচার বিভাগের প্রসেসে চলবে, সেটার মতো করে চলবে। তারপরে ওই যে সংস্কারের ক্ষেত্রে তো প্রায় শেষই, বাকিটুকু ঐক্যমত্য কমিশন এগিয়ে নেবে। তো তারা কেয়ারটেকার, তারা রুটিন কাজে ঢুকে গেলে আর কোনো সমস্যা আছে বলে। আর প্রধান মানে উপদেষ্টার বিষয়ে আপনি বললেন যে আপনার ধারণা যে এটা থাকা উচিত, বা তাহলে আলোচনাটা যে সেফ এক্সিটের বিষয়ে অনেকের বিষয় আসছিল, যে অনেকে বলেছিলেন যে অনেকে চলে যাবেন, এইটা কি তাহলে সেরকম একটা ট্রানজিশন পিরিয়ডের হওয়ার কোনো সম্ভাবনা আছে, যে কোনো উপদেষ্টা যারা আসলে এখান থেকে রিশাফল হয়ে, উপদেষ্টা পরিষদটা রিশাফল হয়ে কেউ দেশের বাইরে চলে গেলেন, আর বাকিরা নির্বাচন করলেন, দেশের বাইরেও চলে যাবে তা না। একটা কথা এইভাবে বলি, কথাটা আসলে সত্যি যদি বলি, মানে এক্সিট বলতে কেন দেশের বাইরে বোঝানো, আমিও জানি না। এবং শুধু সেটা, বা সেফেরও প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে এরকম,
কথাটা নাহিদ ইসলাম বলেছে বলে আমরা একটু গুরুত্ব দিই, এটা আমিও দিই, কারণ ওনার দলেরই কিছু মানুষজন আছে যারা প্রচুর রেটরিক বলেন, প্রচুর সোশ্যাল মিডিয়া হাইপ, তো ওনারা তরুণ এবং ওনারা দল করুন, তো ওনারা তরুণ মানুষ, ওনাদের এই ধরনের, ওনারা বেড়ে উঠেছেন এই সোশ্যাল মিডিয়ার সাথে, তো এটাকে ভাবে। কিন্তু নাহিদ ইসলামের একটু ডিফারেন্ট ব্র্যান্ডিং আছে, দলের প্রধান শুধু নন, তিনি ঠিক ওনার বয়সের তুলনায় অনেক ম্যাচিওর, সো উনি বলেছেন বলে না, আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো ক্রাইসিস কেওস আছে। তবে ওই যেহেতু রাজনীতি করেন, এখন প্রত্যেকটা দলই দেখবেন চেষ্টা করবে সরকারের উপর চাপ তৈরি করার। বিএনপিও কিন্তু নির্বাচনের আগের জন্যই, খেয়াল করুন নাহিদ ইসলাম এটা বললেন। এরপর জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা মারাত্মক অভিযোগ করেছে, যদিও আমি মনে করি তাহেরের অভিযোগ এনার সাথে তুলনীয় না। তাহের সাহেবকে ডেকে জেরা করা দরকার, কারণ উনি বলেছেন ওনার কাছে নাকি কণ্ঠ রেকর্ড আছে উপদেষ্টাদের কে কি করছে না করছে, মানে বেআইনি কাজ উনি কোথায় কে করলো তার সাথে নিয়ে, সেটা দরকার। সো উনিও চাপ দিচ্ছেন, বিএনপিকে আমরা প্রকাশ্যে চাপ দিতে দেখি। সো এখন প্রত্যেকে চাপ দেবে, এটা হচ্ছে নির্বাচনের আগে একটা পলিটিক্যাল ব্যাপার। ওকে, এটা আপনার ব্যাখ্যা। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টাকে 6টি আন্তর্জাতিক সংগঠন একসাথে একটা চিঠি লিখেছে। সেই সংগঠনগুলো মানে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, অনেকগুলো মানবাধিকার নিয়ে কাজ করেন, কেউ নির্বাচন নিয়ে, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো যা বলছে তার মধ্যে গুম খুনের বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন তুলেছে, অনেকগুলো প্রশ্ন। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটি প্রত্যাহারের আহ্বানও তারা জানিয়েছে। আমার মূল মানে এদের আলাপে যাওয়ার আগে আমি জানতে চাই যে এই প্রতিষ্ঠানগুলো যারা, তারা আসলে কতটা প্রভাবশালী, তাদের এই বক্তব্যটা আসলে এরকম তারা বলেই থাকে এরকম, নাকি এটা আসলে প্রভাব ফেলবে? এটা প্রভাবশালী অন্তত আমি সবগুলো যেহেতু দীর্ঘদিন এসব ফলো করেছি, সবাইকে চিনি জানি, কিন্তু বাংলাদেশের সব নাগরিকরা প্রায় সবাই সচেতন, অন্তত হিউম্যান রাইটস ওয়াচের নাম জানেন। বাংলাদেশে আমরা দুটো প্রতিষ্ঠান, এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শেখ হাসিনার সময় এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের যে অভিযোগ রিপিটেডলি করেছেন এবং এগুলো ইন্টারন্যাশনাল ট্র্যাকশন পেয়েছিল, এগুলো কিন্তু খুবই রেসপেক্টেড, অন্য প্রতিষ্ঠানগুলো খুবই রেসপেক্টেড প্রতিষ্ঠান। আমরা হয়তো আমরা হয়তো অত চিনি না অনেকেই। এখন তারা যা যা অভিযোগ করছেন, কারণ আমরা কিছুদিন আগে আমরা তো একটা দুটো ছাড়া অনেকগুলো কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক, এটাও একটা নোট করার জায়গা। এখন এটা তো হতে পারে না যে আমরা যখন শেখ হাসিনার সময় ছিল, আমি নিজে প্রচুর ব্যবহার করেছি এগুলো, কারণ আমরা যখন অ্যাক্টিভিজম করছিলাম, আমরা হঠাৎ করে বলতে পারি না যে না এনারা বায়াস, এনারা খারাপ, এখন খারাপ হয়ে গেছে, এটা তো হতে পারে না। সো আসলে এটা যাবে, এবং তারা যা যা বলেছেন 12টা পয়েন্ট বলেছেন এবং প্রত্যেকটা ভ্যালিড আমি মনে করি। আওয়ামী লীগ নিয়ে ভ্যালিড হলে আওয়ামী লীগ নিয়ে যে যুক্তি দিয়ে এটি একটু আলোচনা করাটা জরুরি। এখানে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম, তারাও পিক করেছেন। সেটা হচ্ছে এরকম, আওয়ামী লীগের বিচার হোক বা বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, আমরা কিন্তু সেটার পক্ষে আছি, এবং আমরা কেউ কখনো এক্সিকিউটিভ অর্ডারে একটা দল নিষিদ্ধের পক্ষে না। আমাদের কিন্তু সেই ক্ষমতা আছে একটা আইনে, সন্ত্রাস দমন আইন 2009। শেখ হাসিনার পতনের কিছুদিন আগেই ওই যে জামাত এবং ইসলামকে নিষিদ্ধ করেছে। আচ্ছা, সমস্যা যেটা বেঁধেছে এটা ওরা কিন্তু এখানে খুবই হাইলাইট করেছে। আইসিটিতে আমরা বিচার করব বলছি, বিচার করব, এখনো কিন্তু মামলা হওয়া ছাড়া কিছু হয় না। যদি এটা হতো বিচারের জন্য যাওয়ার পরে কেউ অ্যাপিল করলো যে যতদিন বিচার হবে না ততদিন কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, এবং বিচার বিভাগ যদি আইসিটি যদি বলতো যে ঠিক আছে তার কর্মসূচি নিষিদ্ধ, কিন্তু সেটা না। মানে আইসিটির সুপারিশে সরকার করলো তা না, এটা সরকার এক্সিকিউটিভ ডিসিশনে কর্মসূচিটা বা কর্মকাণ্ড। আওয়ামী লীগ এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না কেন? ওর তো বিচারও শুরু হয় না, ও তো নিষিদ্ধ হয় না এখনো, ওর তো এই নির্বাচনে পার্টিসিপেট করতে, মানে এটাকে বলা হচ্ছে যে একেবারে কার্যক্রম নিষিদ্ধ, এটা বলা। এখন এই কার্যক্রম নিষিদ্ধ তো সরকার এক্সিকিউটিভ অর্ডারে করেছে, ফলে সরকার এক্সিকিউটিভ অর্ডারে কিছু করবে না। আমরা তো একটু আগে আমরা তো এটা মনে করতাম, আবারও বলছি, এটা যদি আইসিটি বলতো তখন ঠিক ছিল, তখন বলতাম যে এটা বিচার বিভাগ বলেছে। এখন যেহেতু সরকার, ওরা সরকারকে বলছে তুমি এটা তুলে নাও, সরকার যেমন দিয়েছে মুহূর্তে, এটা তুলতেও পারে মুহূর্তে। তো ফলে এই প্রশ্নটা সামনে এসে এখন হাজির হয়েছে। এখন যে প্রশ্ন, তারা এটা যখন ব্যাখ্যা দিচ্ছেন এভাবে লিখছেন যে এই আইনের আওতায় সভা সমাবেশ বা মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত না, অতিমাত্রায় সীমিত করা হয়েছে, এটা বলা হচ্ছে। ওটা তো বন্ধই করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস তারা উল্লেখ করেছেন, এটা আমি তখনও বলেছি, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে রিপোর্ট দিয়েছে আমাদের এই জুলাই অগাস্টে, এতে না শেখ হাসিনাকে বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। মানে শেখ হাসিনার রেসপন্সিবিলিটি সম্পর্কে তারা এরকম ব্যবহার করছেন যে তার নেতৃত্বে, তার পরিকল্পনায়, তার কোঅর্ডিনেশনে, সাথে আরো অনেকেই ছিলেন, এই ঘটনা, এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে। শেখ হাসিনাকে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যান, জাতিসংঘের ডেটা দিয়েই কিন্তু আপনি অনেক কিছু পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই জাতিসংঘের রিপোর্টেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা আছে।
বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। হ্যাঁ, তারা কিন্তু এটা উল্লেখ করেছে। তারা কিন্তু এখানে এই জায়গাগুলো এসছে যে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে, মানে সেটা তাদের মতামত, তারা এভাবে দিয়েছে, যাতে করে এই নিষেধাজ্ঞায় প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে। বিশেষ করে যাদের কথা উল্লেখ করা হয়েছে যে এই অপরাধের সাথে যারা জড়িত নয় সেই রকম এই দলের যারা সদস্য আছেন এবং সাপোর্টার, তাদের প্রসঙ্গে তোলা হয়েছে। এটা আমরাও অনেকবার আলোচনা করেছি এটা, কিন্তু তারা যখন আলোচনা এটা তুলছেন এবং যে সময় তুলছেন তখন ঠিক নির্বাচনের আর ওই যে মূল অভিযোগটা কোথায়, আবারও আমি একটু রিপিট করি, আমরা বলছি আমরা আওয়ামী লীগ সংগঠন হিসাবে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে কিনা সেটা আমরা আইসিটিতে দেখব। মানে একটা বিচার মানছে, আমি বলছি না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, বিচারে প্রমাণিত হতে পারে যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে করে না, সো নিষিদ্ধ হলো না। কিন্তু প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ও তো একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি, এখনো কিন্তু একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি, কিন্তু তার কর্মসূচি নিষিদ্ধ হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে। এটা যদি না নিষিদ্ধ হতো তাহলে তো সে এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারতো। এই জায়গাটাতেই আসলে ওনারা কথা বলছেন। আমি নিশ্চিত এই জায়গাটাতে আওয়ামী লীগকে যারা নির্বাচনে পার্টিসিপেট করা হোক চায় তারা এই জায়গাটাতে কথা বলবেন, কারণ সরকারের এক্সিকিউটিভ অর্ডার তুলে নেওয়া মুহূর্তের ব্যাপার। এখন এই যে প্রসঙ্গটা তারা তুলছেন যে যারা এই অপরাধে অভিযুক্ত নন এবং যারা হচ্ছে একটা বড় অংশ তাদের সাপোর্টার যদি দেশে থাকে তাহলে তাদের ভোটের জায়গা সংকুচিত হবে। এই প্রশ্নটা, আমার প্রশ্নটা আপনার কাছে এইটা যে এখন তোলা হচ্ছে, যখন এই বিষয় নিয়ে আলাপ হচ্ছে তারা তুললেন যখন নির্বাচনের একেবারে কাছে, তাই তো এইটা আসলে কিছু মিন করে কিনা? আমি মনে করি চাপটা সামনে এর আগেই বাড়বে, মানে তফসিলের আগে চাপটা বিভিন্ন দিক থেকে বাড়বে, এটা ফর শিওর। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া, যদিও আমি একটা কথা একটু অফ রেকর্ড এখানে, মানে অফ রেকর্ড বলছি না, মানে অফ টপিক বলে রাখা ভালো, একটা দলের সমর্থক থাকলেই সেই দল থাকতে হবে এটা যুক্তি না। আমি একটা উদাহরণ দিই, আওয়ামী লীগের অ্যারাউন্ড 20% সাপোর্ট আছে বলে এখন আমি মনে করি, অ্যারাউন্ড 20% এই ডিজাস্টারের পরও। তো এখন 20% মানুষ একটা রাজনৈতিক দল করে, তাই তাকে এই দলটাকে রাখতে হবে। এই দল আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচারে পারফর্ম করার যোগ্য কিনা এই প্রশ্ন কি আমরা করবো না? আমি এটা একদম জুৎস একটা উদাহরণ হচ্ছে খুব রিসেন্টলি 2025-এ জার্মানির নির্বাচনে, জাতীয় নির্বাচনে এএফডি বলে একটা দল 20% ভোট পেয়েছে। এর আগে নির্বাচনে 10, এবার ডাবল হয়ে গেছে। কিন্তু এই দলটার মধ্যে ফ্যাসিস্ট এলিমেন্ট আছে, এটা রাইটিস্ট একটা দল, ফ্যাসিস্ট এলিমেন্ট আছে, তার বিরুদ্ধে মামলা এবং তদন্ত শুরু হয়েছে 22 সাল থেকে। খুব সম্ভাবনা আছে এএফডি নিষিদ্ধ হয়ে যাবে। এখন এএফডি যদি নিষিদ্ধ হয়, জার্মানিতে আগেও দল নিষিদ্ধ হয়েছে, এএফডি যদি নিষিদ্ধ হয়ে যায়, ওনারা কি বলবেন যে 20% সমর্থকের একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হচ্ছে না? আমার বেসিক কথাটা হচ্ছে, আমি বলছি না এটা করেছে কিনা, একটা গণতান্ত্রিক ব্যবস্থা অপারেট করার জন্য কিছু নর্মস আছে, কিছু রুলস অফ দ্য গেম আছে, এগুলো যদি আপনি না মানেন আপনি রাজনৈতিক দল হিসেবে অপারেট করতে পারেন না। আসলে আমি আইঘয় একটু বাক্য বলি, এই দেশের 20% লোক যদি মনে করে চুরি করা ভালো, তো তাহলে কি আমরা চুরির আইন পাল্টে ফেলবো যে না চুরিকে বৈধতা দিতে হবে? অর্থাৎ বেশি মানুষ এটা চাচ্ছে কিনা, মানে এটা জনপ্রিয় কিনা সেটা বড় বিষয় না, হওয়া উচিত কিনা। আরেকটাও ধরুন হিজবুত তাহরির নিষিদ্ধ আছে, তারা বাংলাদেশে খেলাফত কায়েম করতে চায়। ধরেন 50% মানুষ হিজবুত তাহরিরকে সমর্থন করে, তো আপনি কি এই দলের নিষেধাজ্ঞা তুলে দেবেন? ওই একই যুক্তিতে এটা আর কি একই রকম। আচ্ছা, এখন আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে এরকম আরো অনেকগুলো বিষয় আছে এই চিঠিটাতে, যে চিঠিটা অধ্যাপক ইউনূসকে লেখা হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। সেখানে যে পয়েন্টস গুলো আছে এগুলো আসলে প্রধান উপদেষ্টার বা এই বডির, মানে উপদেষ্টা মণ্ডলীর বিবেচনার ক্ষেত্রে নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ, মানে না করলে এটা একটা সমস্যায় পড়বে, নাকি এটা আসলে তারা বিবেচনায় নেবেন বলে আপনি মনে করেন? আমি বিবেচনায় নেবেন বলে মনে করি এবং নেওয়া উচিত হবে বলে মনে করি। কারণ যেসব ধরুন আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা আওয়ামী লীগকে তাড়াতে চেয়েছি, প্রতিদিন স্বপ্ন দেখেছি, কিন্তু আমরা একই সাথে চেয়েছি আওয়ামী লীগের উপরও ন্যায় বিচার হবে। আমরা ন্যায় বিচার চাই, সেই ন্যায় বিচারে টেকনিক্যালি কারো ফাঁসি হতে পারে, আরবিট্রারি মামলা হচ্ছে, খুনের মামলা হচ্ছে, এগুলো তো অর্থাৎ এই গভর্নমেন্ট মানে এটা বিবেচনা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা হচ্ছে সরাসরি উত্তর। এখন সবশেষ প্রশ্ন, এটি হচ্ছে যে খুবই সংক্ষেপে জানতে চাই একেবারে শেষের দিকে, সেটি হলো যে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটি বললেন যে তারা তো নট ইয়েট, মানে এখন পর্যন্ত এটা ওই সিদ্ধান্তটা হয়নি এবং যেটা আছে সেটি হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে। ঠিক একইভাবে আরেকজনের ব্যাপারে অনেক প্রশ্ন উঠছে, কথা আসছে এবং সরকারের সাথে যত বৈঠক সবকিছুর মধ্যে আমরা দূরে দেখছি, সেটি হচ্ছে জাতীয় পার্টি। কিন্তু তারা তো এখন পর্যন্ত ওইটুকুও নাই, মানে আওয়ামী লীগের যেমন কার্যক্রম নিষিদ্ধ সেটাও নাই। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা করবে কিনা, এটার ব্যাপারে সরকারের কোনো অবস্থান হঠাৎ করে পরিবর্তন হবে কিনা, নাকি তারা আসলে করবে? আপনি নির্ভর করবে চাপের উপরে। সরকার কিন্তু আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে চায় না, খেয়াল করবেন, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। শুধু সেটা না, আইসিটিতে যে দল নিষিদ্ধ করা যাবে বা বিচার করা যাবে এই ধারা সরকার প্রথম তুলে দিয়েছিল,
তো সরকারের কোনো প্ল্যান ছিল না, এখনো প্ল্যান নাই, কিন্তু জাতীয় পার্টি মাঠে না থাকা কারো কারো জন্য সুবিধা হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে ভোটার হিসেবে। ভোটের হিসেবে ওই চাপ যদি অনেক বেশি হয়, আবার আমি ধারণা করি এবার পাল্টা চাপ হবে, জাতীয় পার্টি নিষিদ্ধ না করার বিরুদ্ধেও কেউ দাঁড়াবে। ফলে আমি শেষ পর্যন্ত আমার অবজারভেশন হচ্ছে জাতীয় পার্টি থাকবে এবং নির্বাচনে যাবে। ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে ছিলেন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। বিএনপির আজকের যে বৈঠক প্রধান উপদেষ্টার সাথে, সেটি সহ রাজনৈতিক আরো নানা দিক নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। প্রথম আলোর এই নিয়মিত আয়োজন বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত একই সময় prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।